সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চংচিংয়ের ইয়াংতু টাউনশিপে একটি ছোট ফেরি স্থানীয়রা বিস্কেট ফেরি বলে ডাকে। এই ফেরিতে বহু বছর ধরে প্রবীণ কৃষকদের শহরের বাজারে পৌঁছে দিচ্ছে। ভোরে প্রায় ১৪০ জন কৃষক তাদের সবজি ও বিভিন্ন প্রাণী সম্পদ নিয়ে ২ ঘন্টার যাত্রা করে। যাত্রা দীর্ঘ হলেও এটি সাশ্রয়ী, সহজ এবং নির্ভরযোগ্য। ২০১৬ সালে নতুন এক্সপ্রেসওয়ে চালু হলেও ফেরিটি তাদের জন্য এখনও জীবন সংযোগ। বিস্কেট ফেরি শুধু একটি ফেরি নয়, কৃষকদের জীবনের অংশ। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভোরের আলো ফোটার আগে ইয়াংজি নদীর নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে একটি পরিচিত সাইরেন। এটি কেবল একটি ফেরির সংকেত নয়, বরং চংচিংয়ের ইয়াংতু জনপদের শত শত বৃদ্ধ কৃষকের বেঁচে থাকার আশার ডাক। স্থানীয়দের কাছে এটি পরিচিত বাস্কেট ফেরি বা ঝুড়ি ফেরি নামে। ইউচংখ ২১৮০ পুরনো এই ফেরিটি প্রতিদিন ২ ঘন্টার পথ পাড়ি দিয়ে ৭টি ঘাট ঘুরে পৌঁছায় চংচিয়াং কাউন্টিতে। যাত্রী বলতে অধিকাংশই বৃদ্ধ কৃষক, যাদের সন্তানরা কাজের তাগিদে পাড়ি জমিয়েছেন দূরের শহরে। পিঠের ঝুড়িতে থাকা টাটকা শাকসবজি আর হাঁস মুরগি নিয়ে তারা শহরে যান ২ পয়সা আয়ের আশায়। ২০১৬ সালে নতুন এক্সপ্রেসওয়ে হওয়ার পর ফেরিটি প্রায় বন্ধ হতে বসেছিল, কিন্তু ক্যাপ্টেন ছিন তাইয়ের ছেলে ছিন ইউয়ানচো যখন বাবার এই লড়াইয়ের গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন, তখন ঘটল এক অলৌকিক ঘটনা। এই সাধারণ কৃষকদের জীবন সংগ্রাম ছুঁয়ে গেল কোটি মানুষের হৃদয়। কিছু ভালো মানুষ লাইভ দেখে বলেন, আমি এই দাদা দিদাদের জন্য টিকিট কিনতে টাকা পাঠাতে চাই। প্রথমে আমি এটি গ্রহণ করতে সাহস পাইনি। দেশ জুড়ে সাধারণ মানুষের ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন নেটিজেনরা। অনুদানের টাকায় এখন এই কৃষকদের জন্য ফেরিতে আয়োজন করা হয় বিনামূল্যে সকালের নাস্তা। এমনকি অনেক সময় পুরো ফেরির টিকিটও কিনে নেন নাম না জানা কোনো সহৃদয় ব্যক্তি। প্রতিটি পয়সার হিসাব লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে স্বচ্ছ রাখা হয়, যা তৈরি করেছে এক অভূতপূর্ব বিশ্বাস। এই বৃদ্ধ মানুষগুলো অনেক কষ্ট করেন। আমি মনে প্রাণে চাই তারা যেন ভালো একটা আয় করতে পারেন। কৃষকদের পাশে দাঁড়ানোটা কেবল একদিন বা ১ বছরের বিষয় নয়। আমরা এখানে যা করছি তার মাধ্যমে আমি আশা করি সবাই যেন নিজ নিজ অঞ্চলের পণ্য ও ঐতিহ্যের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হন। সকাল ৯টায় যখন ফেরিটি ঘাটে পৌঁছায়, সেখানে আগে থেকেই প্রস্তুত থাকেন একদল স্বেচ্ছাসেবক। তারা পিঠে তুলে নেন বৃদ্ধদের ভারী ঝুড়িগুলো। স্থানীয় প্রশাসনও পিছিয়ে নেই। কৃষকদের সুবিধার্থে ঘাটের পাশেই তৈরি করে দেওয়া হয়েছে বিশেষ বাজার এলাকা। মজার ব্যাপার হলো, অনেক সময় কৃষকদের বাজারে বসার আগেই অনলাইনে তাদের সবজি বিক্রি হয়ে যায়। নেটিজেনরা কেবল সাহায্য করার জন্যই এই সবজি কেনেন। অবিকৃত সবজিগুলো ক্যাপ্টেন ছিন নিজেই কিনে নেন, যাতে কোনো বৃদ্ধকে খালি হাতে এবং ভারী ঝুড়ি নিয়ে বাড়ি ফিরতে না হয়। আমাদের জীবন এখন সূর্যের আলোয় ভরা। অনলাইন দাতাদের কারণে খাবারের জন্য কোনো খরচ নেই। যদি কোনো দিন স্পন্সর না থাকে, তবে দাম মাত্র ৮ ইউয়ান। যেসব সবজি বিক্রি হয়নি, দর্শকরা তা কিনে নেন। তাদের অর্থ কঠোর পরিশ্রমের। এইভাবে তাদের সহায়তা সত্যি আনন্দ দেয়। সকালে উঠে গরম নাস্তা পাই, সবজিগুলো বিক্রি হয়ে যায়। এর চেয়ে খুশির আর কি হতে পারে? আমাদের জীবন এখন রোদেলা দিনগুলোর মতো উজ্জ্বল। পুরনো ফেরিটি খুব শীঘ্রই অবসরে যাচ্ছে। সরকারের সহযোগিতায় আসছে আধুনিক এসি ফেরি। তবে যন্ত্র বদলালেও বদলাচ্ছে না মানুষের প্রতি মানুষের এই ভালোবাসা।
চংচিংয়ের এই ছোট্ট ফেরিটি আজ প্রমাণ করেছে ইন্টারনেটের শক্তি কেবল তথ্যে নয়, মানুষের চোখের জল মুছতেও ব্যবহার করা যায়। যান্ত্রিক এই যুগেও যে মানবিকতা ফুরিয়ে যায়নি তার এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে চীনের ইয়াংজি নদীতে। আফরিন মিম, সিএমজি বাংলা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন কাজ করছে চীনের ক্ষেতে খামারে। হাইনান প্রদেশের বিজ্ঞানীরা ধানের নতুন জাত উদ্ভাবনে ব্যবহার করেছেন এআই। বিশেষ করে দুই জাতের ধানের ফুল ফোটার সময়ের পার্থক্য দূর করে সংকরায়ন করাই তাদের লক্ষ্য। আগে যেখানে শিক্ষার্থীদের ঘন্টার পর ঘন্টা মাঠে পর্যবেক্ষণ করতে হতো, এখন ড্রোন, রোবট ও স্মার্ট অ্যালগোরিদম সেই কাজ সহজ করেছে। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের দক্ষিণাঞ্চলের দ্বীপ প্রদেশ হাইনান। জটিল এক সমস্যার সমাধানে এখানে একসঙ্গে কাজ করছেন চীনের ধান প্রজনন বিশেষজ্ঞ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলীরা। দুটি ভিন্ন ধানের ফুল ফোটার সময়ের পার্থক্য দূর করে সফল সংকরায়ন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। চীনের জাতীয় ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষক চাং কুয়াংহং প্রায় ৩০ বছর ধরে ধানের বীজ উন্নয়ন নিয়ে কাজ করছেন। তার লক্ষ্য ছিল ইন্ডিকা ও জাপনিকা ধানের সংকরায়নে উন্নত জাত তৈরি করা। কিন্তু দুটি জাতের ফুল ফোটার সময় আলাদা হওয়ায় পরাগায়ন করা কঠিন হয়ে পড়ে। আমাদের প্রায় ৪০ থেকে ৫০ জন স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থী প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধান গাছ পর্যবেক্ষণ করত। কাজটি খুব ক্লান্তিকর ছিল। যে তথ্য পেতাম তাও যথেষ্ট নির্ভুল ছিল না। এই সমস্যার সমাধানে তিনি সহায়তা নেন চাং চিয়ানহুয়া নেতৃত্বাধীন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দলের। তারা হাইনানের সানইয়া শহরের নানফান বীজ প্রজনন কেন্দ্রে স্মার্ট কৃষি নিয়ে গবেষণা করছেন। এআই দলটি বিভিন্ন কাস্টমাইজ এআই সমাধান দিচ্ছে, যেমন দূরবর্তী আইওটি পর্যবেক্ষণ ব্যবস্থা বা পোকামাকড় ও রোগ শনাক্তে এআই এর চশমার ব্যবহার। এআই দলটি ধানের ফুল ফোটার সময় বহু ছবি সংগ্রহ করে এবং বড় ভাষা মডেলকে প্রশিক্ষণ দেয়, যাতে এটি বুঝতে পারে কোন ফুল পরাগায়নের জন্য তৈরি এবং কোনটি নয়। এরপর তারা মাঠ পর্যায়ে পরীক্ষার জন্য ড্রোন ব্যবহার করে, কিন্তু প্রথম পরীক্ষার ফল আশানুরূপ ছিল না। ড্রোন বেশি উঁচুতে উড়লে ছবি পরিষ্কার হয় না, আবার খুব নিচুতে উড়লে বাতাসের কারণে ধানের পাতা নড়ে যায়। ধানের ফুল খুবই ছোট, চুলের চেয়ে সামান্য মোটা, তাই পরাগায়নের জন্য ফুলটি খোলা কিনা তা শনাক্ত করতে অত্যন্ত উচ্চ নির্ভুলতা দরকার। সমস্যার সমাধানে যন্ত্র প্রকৌশলী, মেকানিক্স এবং অ্যালগোরিদম বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করেন চিয়ানহুয়া। এখন তারা সবাই ধানক্ষেতের কাদামাটির জন্য উপযোগী চাকা ডিজাইন এবং চলাচল নিয়ন্ত্রণ অ্যালগোরিদম উন্নত করার কাজ করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আমরা ফুল ফোটার সময় নিয়ন্ত্রণকারী জিন শনাক্ত করতে পারব। এ বিষয়ে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যবাহী কৃষির এই সমন্বয়ে নানফান বীজ প্রজনন কেন্দ্রে এখন গবেষণা ও শিল্পের সহযোগিতা দ্রুত বাড়াচ্ছে, যাতে গবেষণাগারের সাফল্য দ্রুত কৃষিক্ষেত্রে পৌঁছাতে পারে। চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ইউনান প্রদেশের গহীন রেইন ফরেস্টে এখন রচিত হচ্ছে এক অন্যরকম মিতালির গল্প। একদিকে বুনো এশীয় হাতির দল, আর অন্যদিকে তাদের পাহারায় নিয়োজিত একদল নিবেদিত প্রাণ মানুষ। স্থানীয় মানুষের বসতি আর বুনো হাতির বিচরণ ক্ষেত্রের সীমানা যেখানে মিলেমিশে একাকার, সেখানেই চলছে এক অনন্য সহাবস্থানের লড়াই। হাতি ও মানুষের এই সহাবস্থান ও তাদের মধ্যে মিতালির গল্প নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের চিয়াংচিং কাউন্টি প্রায় 50-এরও বেশি বুনো এশীয় হাতি বাস করে এখানে। শীতের শুরুতে যখন জঙ্গলে খাবারের অভাব দেখা দেয়, তখন এই বিশালদেহী প্রাণীরা খাবারের সন্ধানে চলে আসে লোকালয়ে। এ সময় চীনে নববর্ষ বা বসন্ত উৎসব হওয়ার কারণে এই কাউন্টির রাস্তাঘাটে মানুষের আনাগোনা বেড়ে যায়। তখন এই হাতিদের গতিবিধির উপর নজর রাখা এবং গ্রামবাসীদের সতর্ক করা হয়ে ওঠে জীবন মরণ সমস্যা। এই কঠিন কাজটির নেতৃত্ব দিচ্ছেন 50 বছর বয়সী তিয়াও ফাসিং।
প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হাতিদের গতিবিধি পর্যবেক্ষণ করেন তিনি এবং তার দল। একসময় এই কাজ পায়ে হেঁটে করতে হতো এবং হাতির পায়ের ছাপ অনুসরণ করে, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিয়াও স্মৃতিচারণ করে বলেন, শুরুর দিকে আমার পরিবার চাইতো আমি এই কাজ ছেড়ে দেই, কিন্তু আমি ভাবতাম আমরা যদি সতর্ক সংকেত না পাঠাই তবে গ্রামের মানুষ মাঠে কাজ করতে গিয়ে নিরাপদ বোধ করবে না। বর্তমানে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এই কাজ অনেক সহজ ও নিরাপদ হয়েছে। এখন ড্রোন ব্যবহার করে হাতির অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা হয়। সম্প্রতি ড্রোনের ফুটেজে দেখা গেছে 10টি হাতির একটি দল ভুট্টা খেতে খাবার খাচ্ছে, যার মধ্যে মাত্র 2 মাস বয়সী একটি শাবকও ছিল। বুনো হাতি লোকালয়ে এলে ফসলের ক্ষতি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই সমস্যার সমাধানে ইউনান প্রদেশ 2010 সাল থেকেই একটি সরকারি জননিরাপত্তা বীমা ব্যবস্থা চালু করা হয়েছে। যদি কোনো হাতি ঘরবাড়ি বা ফসলের ক্ষতি করে তবে বীমা কোম্পানি তার ক্ষতিপূরণ দেয়। ক্ষতিপূরণ এখন বেশ সন্তোষজনক। হাতিরা খেয়ে চলে যায় আর আমরা ক্ষতিপূরণ পাই। ব্যাপারটা অনেকটা এমন যেন আমরা ওদের লালন পালন করছি। এটাই তো প্রকৃত সহাবস্থান। বুনো হাতিদের জন্য একটি স্থায়ী ও নিরাপদ আবাসন তৈরির লক্ষ্যে চীন সরকার এখন এশীয় হাতি জাতীয় উদ্যান প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। সিচুয়ান, বান্না, পুয়ের সিটি এবং লিনখাংয়ের 6টি কাউন্টি জুড়ে প্রায় 38,600 হেক্টরের বেশি এলাকা নিয়ে এই উদ্যান গড়ে তোলা হচ্ছে। এই উদ্যান তৈরির মূল লক্ষ্য হল হাতির আবাসস্থল পুনরুদ্ধার ও পরিবেশগত সংস্কারের পাশাপাশি মানুষ ও বন্যপ্রাণীর মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসন করা, সেই সঙ্গে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের মাধ্যমে বন্যপ্রাণী ও মানুষের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য। পর্যবেক্ষক দলের নেতা তিয়াও ফা সিংয়ের স্বপ্ন আরও বড়। তিনি চান এই জাতীয় উদ্যানের মাধ্যমে স্থানীয় মানুষ পর্যটন শিল্পের সাথে যুক্ত হয়ে স্বাবলম্বী হবে, আর হাতিরা পাবে তাদের নিজেদের এক নিরাপদ নীড়, যেখানে মানুষ ও প্রকৃতির লড়াই থাকবে না, থাকবে শুধু সম্প্রীতি। হোসনে মুবারক সৌরভ, সিএমজি বাংলা। উত্তর জিম্বাবুয়ের মাশানোল্যান্ড সেন্ট্রাল প্রদেশে অবস্থিত জিন্ডি গ্রামে চীন জিম্বাবুয়ের কৃষি সহযোগিতার মাধ্যমে গ্রামের চেহারা বদলে যাচ্ছে। একসময় খরা ও পানির অভাবে ফসল ফলাতেও কষ্ট হতো। এখন সৌরশক্তি চালিত পানির পাম্প ও পাইপলাইন থেকে দিনে 55,000 লিটার পানি সরবরাহ করা হচ্ছে। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জিম্বাবুয়ের মাশোনাল্যান্ড প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম জিন্ডি। কিছুদিন আগেও যেখানে ছিল শুধু হাহাকার আর ধুধু বালুচর, আজ সেখানে লাঙ্গলের শব্দ আর পাম্পের গুঞ্জনে মুখরিত। রোদে চিকচিক করা সোনার প্যানেল আর পাইপ দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানি বদলে দিয়েছে পুরো গ্রামের চেহারা। জিন্দি গ্রামের মানুষের জীবন ছিল পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল। খরা এলে মাঠ ফেটে চৌচির হয়ে যেত, ঘরে তোলার মতো কোনো ফসল থাকত না। অভাব আর অনটন ছিল তাদের নিত্যসঙ্গী। 2024 সালে চীনের সহায়তায় এই গ্রামে শুরু হয় একটি বিশেষ কৃষি প্রকল্প। একদল দক্ষ চীনা কৃষি বিশেষজ্ঞ গ্রামে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রধান লক্ষ্য ছিল পানির অভাব দূর করা। তারা গ্রামে গভীর নলকূপ বসান এবং বিদ্যুৎ সমস্যার সমাধানে বসিয়ে দেন সোলার প্যানেল। এখন এই ব্যবস্থায় প্রতিদিন প্রায় 55,000 লিটার পানি পাওয়া যাচ্ছে। বাড়ির আঙিনাতেই এখন কল খুললে পানি মিলছে, আর সেই পানি দিয়ে অনায়াসেই চলছে চাষাবাদ। চীনা বিশেষজ্ঞরা শুধু যন্ত্রপাতি দিয়ে ক্ষান্ত হননি, তারা গ্রামবাসীর চিরচেনা চাষ পদ্ধতিও বদলে দিয়েছেন। বালুময় অনুর্বর জমিকে কিভাবে জৈব সার দিয়ে উর্বর করতে হয় তা শিখিয়েছেন। শুধু ভুট্টা নয়, এখন কৃষকরা কাঁচামরিচ, তিল ও নানা জাতের সবজি চাষ করছেন। বড় বড় কৃষি যন্ত্রপাতি কিভাবে চালাতে হয় এবং নষ্ট হলে কিভাবে ঠিক করতে হয় তার প্রশিক্ষণও পেয়েছেন স্থানীয়রা। বিশেষজ্ঞ দলের প্রধান চাও খ মনে করেন, অবকাঠামোর চেয়েও বড় হল মানুষের দক্ষতা।
তারা চেয়েছিলেন যেন গ্রামবাসী নিজেরাই নিজেদের ভাগ্য বদলাতে পারে। জিন্দি গ্রাম আজ পুরো জিম্বাবুয়ের জন্য এক উদাহরণ। যেখানে পানির অভাবে ঘাস জন্মাতো না, সেখানে আজ সবুজের সমারোহ। চীনের অভিজ্ঞতা আর আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে একটি অবহেলিত গ্রাম কিভাবে স্বাবলম্বী হতে পারে, জিন্দি গ্রাম তার জীবন্ত উদাহরণ। আফরিন মিম, CMG বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/CMG বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।